প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আজকের এই সপ্তম লেকচারে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের যে সপ্তম অধ্যায় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ডিমান্ড ফরকাস্টিং ইন এ সাপ্লাই চেইন। এই সপ্তম চ্যাপ্টার তোমরা জানো যে এখানে আমরা একটি একটি করে 6টি লেকচারের বিবরণের পরে আজকে আমরা সপ্তম লেকচারে এসে পৌঁছেছি এবং আজকের যে বিষয় সেটি হচ্ছে মূলত ডিমান্ড ফরকাস্টিং ইন এ সাপ্লাই চেইন। ডিমান্ড ফরকাস্টিং ইন এ সাপ্লাই চেইন, এখানে দেখো যে আসলে বিজনেস মানে শুরু করার আগে আমাদের বিজনেস কিছু ফরকাস্টিংয়ের প্রয়োজন হয় এবং সেই ফরকাস্টিংটা কী জিনিস সেটি আমরা দেখব। অ্যাকর্ডিং টু এমসি শুক্লা অ্যান্ড এস গুলশান, ওনারা কী বলেছেন দেখো যে বিজনেস ফরকাস্টিং রেফার্স দ্য অ্যানালাইসিস অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশনস উইথ দ্য অবজেক্টিভস অ্যান্ড ড্রয়িং ইন্টারফারেন্স। এখানে স্পষ্টত কিছু কথা বলা, দেখো যে বিজনেস ফরকাস্টিংটা কী জিনিস এখানে বলা হচ্ছে যে রেফার্স দ্য অ্যানালাইসিস অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশন, বর্তমানের এবং পূর্বের যে অর্থনৈতিক যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু অ্যানালাইসিস করে, হ্যাঁ, এবং এখানে কি করে বলছে যে উইথ দ্য অবজেকশন অফ ড্রয়িংস, অ্যাটেনশন করার জন্য ইন্টারফারেন্স অ্যাবাউট পোর্টেবল ফিউচার বিজনেস কন্ডিশন। আসলে বর্তমান এবং ভবিষ্যৎকে অ্যানালাইসিস করে আসলে ভবিষ্যতের যে বিজনেস কন্ডিশন সেই কন্ডিশনের সঙ্গে তারা ইন্টারফেয়ার করা বা সে অনুসারে তাদের যে মতামত সেই মতামতটি তার গ্রহণ করাটার নামই হচ্ছে আমাদের এখানকার বিজনেস ফরকাস্টিং। আসলে তোমরা সবাই জানো যে বর্তমানের যে প্রতিযোগিতামূলক বিশ্ব সেখানে বাজারে টিকে থাকার জন্য কিন্তু সবসময় পণ্য উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা নিয়ে গতিশীল থাকতে হয়। এই কার্যক্রমের গতিশীলতার জন্য কিন্তু পূর্বানুমান অত্যন্ত জরুরি এবং এবং এই যে ভবিষ্যতের যে বিভিন্ন ধরনের আমরা যখন একটা কৌশল সম্পর্কে ধারণা লাভ করি সেই কৌশল গ্রহণের জন্য কিন্তু ফরকাস্টটা অত্যন্ত জরুরি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বিজনেস ফরকাস্টিং নিয়ে কথা বললাম। এবারে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ ডিম্যান্ড ফরকাস্টিং। আসলে ডিম্যান্ড ফরকাস্টিংটা আসলে কী জিনিস দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। ইন দ্য ওয়ার্ডস অফ কান্ড্রিভ অ্যান্ড স্ট্রিল, ওনারা কি বলেছেন যে ডিমান্ড ফরকাস্টিং ইজ অ্যান এস্টিমেট অফ সেলসের একটা এস্টিমেট ডিউরিং এ স্পেসিফাইড ফিউচার পিরিয়ড বেসড অন proposed marketing plan and a set of particular uncontrollable and competitive forces. দেখো ডিমান্ড forecasting enables an organization to take various business decisions such as planning the production process, purchasing raw material, managing funds, deciding the price of the product. An organization can forecast demand by making own estimates called guess estimates or taking the help of specialist consultants or market research agencies. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে অনেক কিছুই এখানে দেখতে পেলাম যে ডিমান্ড ফরকাস্টিং আসলে এমন একটা সেলসের প্রক্রিয়া যখন স্পেসিফিক ফিউচার পিরিয়ডের জন্য এর ভিত্তিতে এটি তৈরি হয় এবং অন প্রপোজড মার্কেটিং এ প্ল্যান অ্যান্ড সেট অফ পার্টিকুলার আনকন্ট্রোলেবল, যেটিকে কন্ট্রোল করা যায় না সেটি বা যেটি আসলে তোমার হচ্ছে যে কম্পিটিটিভ একটা ফোর্সেস সেটির জন্য এখানে জরুরি। তাহলে ডিমান্ড ফরকাস্ট করাটা জরুরি। আমরা দেখব এর পরের যে টপিকস আছে সেটি, অর্থাৎ দ্য রোল অফ ফরকাস্টিং ইন দ্য সাপ্লাই চেইন। দ্য রোল অফ ফরকাস্টিং ইন দ্য সাপ্লাই চেইন, দেখো আসলে এখানে সাপ্লাই চেইনের ক্ষেত্রে বা সাপ্লাই চেইনে এই যে ফরকাস্টিংয়ের যে ভূমিকা সেই ভূমিকাটা আসলে কতটুকু আমরা দেখব। যে ইজি প্ল্যান, আসলে কোনো একটা প্রতিষ্ঠান যখন ইজি প্ল্যানের কথা আমরা বলছি, দেখো তোমরা দেখতে পাবা যে কোনো একটি প্রতিষ্ঠান উৎপাদনযোগ্য পণ্যের যদি পূর্বানুমান করা যায় তাহলে উক্ত প্রতিষ্ঠানের কিন্তু সরবরাহ শিকলের যে পরিকল্পনা সহজেই কিন্তু সেটি প্রণয়ন করা যায়। তাহলে এটি একটি বিষয়। আবার যদি দেখো যে প্রিপারিং ডিজাইন, আমরা যদি এখানে তোমার হচ্ছে যে ডিজাইনের কথা চিন্তা করি তাহলে খেয়াল করে দেখব যে ডিজাইনের আমাদের এখানে বলা হচ্ছে যে নকশার যে ডিজাইন সেই নকশার অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের সম্ভাব্য যে ক্রেতা সেই ক্রেতাদের যে পণ্য বা সেবার যে চাহিদা, দাম, প্রাপ্তি, সময় ইত্যাদি সম্পর্কে কিন্তু যদি পূর্বানুমান করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে একটা কার্যকর নকশা প্রণয়ন করতে হয়। আর সেই প্রণয়ন করাও কিন্তু সেক্ষেত্রে সহজ হয়, অর্থাৎ কম খরচে কিন্তু উন্নত মানের সরবরাহ শিকল নকশা এখানে প্রণয়ন করা সম্ভবপর হয়।
তারপরে দেখো সিলেক্টিং সাপ্লায়ার্স, আমরা দেখতে পাচ্ছি সরবরাহকারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু এটি একটি অবদান রাখে। সরবরাহকারী নিয়ন্ত্রণ অর্থাৎ কি বলে সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা সাপ্লায়ারদেরকে মানে কোন সাপ্লায়ারদেরকে আমরা চুজ করবো সেক্ষেত্রে। আর দেখো অর্ডারিং র ম্যাটেরিয়াল, সেক্ষেত্রে যখন আমরা র ম্যাটেরিয়ালের ফরমাইশ দেবো বা কাঁচামালের ফরমাইশ দেবো তখন সেক্ষেত্রে কাজে দেবে। আবার দেখো স্তর যে নির্ধারণ, সেই স্তর নির্ধারণের ক্ষেত্রে, অর্থাৎ সরবরাহ শিকল কিন্তু অনেকগুলি স্তরের সমন্বয়ে গঠিত হয়। হ্যাঁ, ক্রেতাদের চাহিদা এবং ধরনের উপরে ভিত্তি করে কিন্তু সরবরাহ শিকলের যে স্তর, সেই স্তরগুলো নির্ধারিত হয়। এবং যেমন ধরো বাংলাদেশের যে ওষুধ কোম্পানির এবং প্রসাধনী কোম্পানির যে সরবরাহের স্তর, সেটি কিন্তু আসলে এক ধরনের নয়। তাই ক্রেতাদের নিকট দ্রুত তোমার হচ্ছে যে দ্রুত পণ্য পৌঁছানোর জন্য কিন্তু সরবরাহ শিকলের স্তর এখানে নির্ধারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে এই যে পূর্বানুমান করলে কিন্তু আমরা এই যে তোমার হচ্ছে স্টেজ সিলেক্ট করা, সেটি কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। আবার দেখো সিলেক্টিং ডিস্ট্রিবিউটর, আমরা আসলে পণ্যটার যে বন্টনকারী কারা হবে, এই বন্টনকারী কারা হবে এটির ক্ষেত্রেও কিন্তু আমাদের পূর্বানুমানটা নির্ভর করতে পারে, মানে পূর্বানুমান করতে হবে। হ্যাঁ, এবং ভবিষ্যৎ সম্পর্কে তথ্য মানে কি বলে বর্তমান এবং প্রিভিয়াস যে ডাটা, সেই ডাটা অ্যানালাইসিস করতে হবে। এবং তারপরে কিন্তু আমাদের আমরা ঠিক করব যে আসলে আমাদের সম্ভাব্য যে ডিস্ট্রিবিউটর সে আসলে কে হবে বা কারা হবে। এবারে দেখো উৎপাদনের যে পরিমাণ নির্ধারণ, সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমি এবারে উৎপাদনটা কতটুকু করব, সেটিও কিন্তু নির্ভর করবে আমার এই পূর্বানুমানের উপরে। কেননা কতটুকু সেল গতবার হয়েছিল বা এবারে কতটুকু হয়েছে, সব কিছু মিলিয়ে। উৎপাদনের মান এবং সময় নির্ধারণ, কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করতে হবে, কতটুকু উৎপাদন করতে হবে, এই জিনিসগুলো কোন সময়ের মধ্যে উৎপাদন করতে হবে, কোন সময়ে করতে হবে, সেগুলো। ভবিষ্যৎ চাহিদা নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের কথা, যে ভবিষ্যতে যখন চাহিদা নির্ধারণ করা হবে তখন, অর্থাৎ আমরা কিন্তু বর্তমান এবং পাস্ট এবং প্রেজেন্টে দুটি অ্যানালাইসিস করে কিন্তু ভবিষ্যতে যাবতীয় ডিসিশনগুলো গ্রহণ করে থাকি। সবশেষে দেখো কস্ট কন্ট্রোল, আমরা যদি পূর্বানুমান না করি, আমরা যদি তোমার হচ্ছে যে প্রিভিয়াস ডাটা নিয়ে যদি পূর্বানুমান না করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভবপর হবে না। তাই ব্যয় নিয়ন্ত্রণের জন্য হলেও কিন্তু আমাদের এই তোমার হচ্ছে সরবরাহ শিকলে অবশ্যই ফরকাস্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এবারে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পূর্বানুমানের বৈশিষ্ট্য। তোমরা দেখো পূর্বানুমানের বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে তোমার হলো ক্যারেক্টারিস্টিক্স অফ ফরকাস্ট। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে দেখো পূর্বানুমানের যে বৈশিষ্ট্য, আসলে কোনো একটা প্রতিষ্ঠানে একটা কার্যকরী যে সরবরাহ শিকল ব্যবস্থা, সেটার দ্বারা কিন্তু প্রতিষ্ঠানের ক্রেতাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে সাফল্য আনয়ন করে তোমার হচ্ছে সরবরাহ শিকল ব্যবস্থাপনাকে বা ব্যবস্থাপককে তোমার হচ্ছে যে কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে সবসময় সজাগ থাকতে হবে। যদি আমরা যদি করতে চাই, কোনো একজন ব্যবস্থাপক সরবরাহ শিকল ব্যবস্থাপনা যদি ফ্রুটফুল করতে চায়, তাহলে সেক্ষেত্রে কি আমাদের ব্যবস্থা করতে পারে। যেমন পূর্বানুমান সবসময় ভুল হয়, অর্থাৎ যেমন ধরো এখানে কেমন জিনিসটা, প্রথমের যে কথাটা যে ফরকাস্টেড আর অলওয়েজ ইনঅ্যাকুরেট, সবসময় ভুল হয়। কেমন ভুল হয়? সাধারণত অতীত এবং বর্তমান এই তথ্যের ভিত্তিতে পূর্বানুমান করা হয় এবং ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান সর্বদাই অনিশ্চিত, তাই মনে করা হয় পূর্বানুমান সবসময় ভুল হয়। ওকে, এক্ষেত্রে দুটি বিষয় বিবেচনা করা হবে, একটা হচ্ছে পূর্বানুমানের প্রত্যাশিত ভ্যালু, আরেকটি হচ্ছে পূর্বানুমানের ভুলের পরিমাণ। দুটি জিনিস। যেমন পূর্বানুমানের ভুল বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া যেতে পারে। দেখো নাভানা মোটর এবং আফতাব মোটর দুটি ধরো গাড়ি বিক্রয়ের ডিলার। ওকে, ফাইন। তাহলে এর মধ্যে নাভানা মোটরের বিক্রয়ের যে প্রত্যাশা, যে এক্সপেক্টেড সেল, সেটি কত? ধরো 400 থেকে ধরো 2400 ইউনিট। ধরো 400 থেকে, এর নাভানার হচ্ছে 400 থেকে 2400, আর আফতাব মোটরের বিক্রয়ের প্রত্যাশা হচ্ছে কত? 1000 থেকে বলা হচ্ছে 1300 ধরে নিলাম। তাহলে কিন্তু উভয় ডিলারের গাড়ির পরিমাণের বিক্রি হলো 1200। তাহলে দেখো খেয়াল করে, একজনের ছিল 400 থেকে 2400, আরেকজনের হচ্ছে 1000 থেকে তোমার হলো 1300, কিন্তু এরা দুজনেই কিন্তু সেল বিক্রি করলো 1200 ইউনিট। তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কিন্তু উভয় ডিলারের মধ্যে পূর্বানুমানের সঠিকতার পার্থক্য লক্ষ্য করা যায়, যার ফলে অধিকাংশ সরবরাহ শিকল সিদ্ধান্তের পূর্বানুমানে কিন্তু ভুল হয়। ঠিক আছে, অর্থাৎ এত থেকে এত একটা নির্দিষ্ট হলো 1200, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা খেয়াল করতে হবে যে সাধারণত পূর্বানুমানের জিনিসগুলো কিন্তু সাধারণত ভুল হয়, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে আসতে পারে বা কাছাকাছি যেতে পারে। হ্যাঁ, 2 নম্বরে দেখো বলা হচ্ছে লং টার্ম ফরকাস্টস আর ইউজুয়ালি লেস অ্যাকুরেট দেন লং টার্ম ফরকাস্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি আমরা স্বল্পমেয়াদে কোনো কিছু গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু স্বল্পমেয়াদের তোমার এখানে দেখো লেস অ্যাকুরেট, লং টার্ম ফরকাস্টস
আর লেস অ্যাকুরেট হ্যাঁ দেন তোমার হলো শর্ট টার্ম ফরকাস্ট। তাহলে বলা হচ্ছে যে শর্ট টার্ম স্বল্পমেয়াদে আমরা যে পূর্বানুমানগুলো করব সেই পূর্বানুমানগুলোর থেকে কিন্তু তোমার হচ্ছে লং টার্মের গুলো কিন্তু সাধারণত কম সঠিক হয়ে থাকে। হ্যাঁ, এই জিনিসটি একটি জিনিস খেয়াল করতে হবে। তারপরের যে জিনিসটা দেখো, অ্যাগ্রিগেট ফরকাস্ট আর ইউজুয়ালি মোর অ্যাকুরেট দেন ডিসএগ্রিগেটেড ফরকাস্ট। অর্থাৎ যদি আমরা সম্মিলিতভাবে কোনো কিছু করি তাহলে সেটি কিন্তু সামষ্টিক যে পূর্বানুমানটা করা হবে সেই সামষ্টিক পূর্বানুমান কিন্তু সবসময় কিন্তু ভালো হয়, অর্থাৎ বেশি অ্যাকুরেট হয়ে থাকে এরকম। আর সবশেষের দিকে যে কথা সেটা হচ্ছে যে কোলাবোরেটিভ ফরকাস্টিং এর কথা বলা হচ্ছে এখানে। তোমরা দেখো যে কোলাবোরেটিভ ফরকাস্টিং অর্থাৎ আমরা যেটা সহযোগিতামূলক পূর্বানুমান বলে থাকি সেটি, অর্থাৎ পূর্বানুমানের যে ভুল ত্রুটি সেই ভুল ত্রুটি হ্রাস করার জন্য কিন্তু সহযোগিতামূলক কিছু কাজ করতে হয়। এবং অর্থাৎ সরবরাহশীলের বিভিন্ন পক্ষ যারা থাকবে তাদের পক্ষের মধ্যে পারস্পরিক যে তথ্য আদান প্রদান, যে বোঝাপড়া, সে বোঝাপড়ার মাত্রা যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু ভুল ত্রুটির মাত্রাটা হ্রাস পাবে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে এই যে কোলাবোরেটিভ ফরকাস্টিং এর ধারণাটা গ্রহণযোগ্য। অর্থাৎ এখানে ফরকাস্টিং এর যে বৈশিষ্ট্যগুলো ছিল সে বৈশিষ্ট্য ছিল এখানে 4টি। সেই বৈশিষ্ট্যগুলো এখানে আমি আলোচনা করলাম এবং আশা করি তোমরা সবাই এই আলোচনা থেকে অনেক বেশি উপকৃত হবে। এরপরে আমি চলে যাচ্ছি কম্পোনেন্টস অফ ফরকাস্ট, অর্থাৎ ফরকাস্টিং এর যে আসলে কিছু কিছু উপাদান রয়েছে। আমরা যদি কিছু কিছু উপাদান রয়েছে, যেমন ধরো পাস্ট ডিমান্ড, ফরকাস্ট করতে গেলে অবশ্যই পাস্ট ডিমান্ডটা প্রয়োজন। এরপরে দেখো লিড টাইম অফ প্রোডাক্ট, একটা প্রোডাক্টের লিড টাইম কতটুকু সেটি কিন্তু জরুরি। আবার দেখো স্টেট অফ ইকোনমি, একটা মানে অবস্থা, হ্যাঁ, একটি যে আমাদের একটা প্রতিষ্ঠানের যে একটা অবস্থা, সে প্রতিষ্ঠানের অবস্থা কিন্তু অনেক বেশি নির্ভর করবে। তাহলে মানে আর্থিক অবস্থা সেটি কিন্তু নির্ভর করবে। আবার দেখো প্ল্যান্ড প্রাইস ডিসকাউন্ট, অর্থাৎ আমাদের যদি আমরা ডিসকাউন্ট দিতে চাই তাহলে সেই ডিসকাউন্টের পরিমাণটা কত হবে সেটি কিন্তু আগে থেকে তোমার হচ্ছে ফরকাস্ট করে নিতে হবে এবং সেটি একটা উপাদান। লেভেল অফ পার্সোনাল ইনকাম, অর্থাৎ ব্যক্তিক যে ইনকাম রয়েছে যে প্রতিযোগিতার ক্ষেত্রে পরিকল্পিত, সেক্ষেত্রে তোমার হচ্ছে যে এই সেই উপাদান, এই ইনকামটাও কিন্তু আমাদের এখানে কনসিডার করতে হবে। এরপরে দেখো যে অ্যাকশনস দ্যাট কম্পিটিটরস হ্যাভ টেকেন, অর্থাৎ প্রতিযোগীরা আসলে কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেই জিনিসগুলোও কিন্তু আমাদের বিবেচনা করতে হবে, বা সেটিও একটা উপাদান। এরপরে দেখো প্ল্যানেট অ্যাডভার্টাইজিং অর মার্কেটিং এফোর্ট, অর্থাৎ বিজ্ঞাপন এবং তোমার হচ্ছে যে এই যে বাজারজাতকরণের জন্য যে পরিকল্পিত কিছু জিনিস গ্রহণ করা, বা পরিকল্পিত তোমার বিজ্ঞাপন এবং মার্কেটিংটা অবশ্যই সেটি পরিকল্পিত হতে হবে, সেই জিনিসটি এখানে আসলো। এরপরে দেখো আরেকটি জিনিস দেখো যে কনজিউমার ক্রেডিট, অর্থাৎ যারা ভোক্তা তাদের আসলে ঋণের বিষয়টিও কিন্তু পূর্বানুমানের অংশ, বা পূর্বানুমানের সময়ে অবশ্যই এটি কনসিডার করতে হয়। এরপরে দেখো একটি দেশের যেখানে আমরা যে অঞ্চলে এই কাজটি আমরা প্রতিষ্ঠান করতে যাচ্ছি সেখানে আসলে এমপ্লয়মেন্টের অবস্থা কীরকম, সেখানে বেকারত্বের অবস্থা কীরকম, সেখানে মানুষজন কী করে, এই যাবতীয় জিনিসগুলো। এরপরে দেখো হোলসেল প্রাইস, সেখানে আসলে কতটুকু হোলসেল প্রাইসে চলে সেই বিষয়টিও, এটাও কিন্তু পূর্বানুমানের একটি আলোচনার বিষয় কিংবা একটি উপাদান। এরপরে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেথডস অফ ফরকাস্টিং, অর্থাৎ আসলে মূলত বিষয়টা এরকম যে আসলে মানে কোন কোন পদ্ধতিতে আসলে ফরকাস্ট করা হয় সেটি। তো কোন কোন পদ্ধতিতে ফরকাস্ট করা হয়, আমরা শুরুতে যেটা বলছি সেটা হচ্ছে কোয়ালিটিভ মেথড। অর্থাৎ কোয়ালিটিভ মেথডের কথা যদি খেয়াল করি আমরা, তাহলে দেখব কোয়ালিটিভ হচ্ছে গুণাত্মক পদ্ধতি বলা হচ্ছে এটাকে। তো গুণাত্মক পদ্ধতিটা কেমন দেখো, যখন গুণাত্মক পূর্বানুমান পদ্ধতি হচ্ছে প্রাথমিক মানে একটা প্রাথমিকভাবে বিষয় ভিত্তিক নিঃসন্দেহে, এবং ইহা মানুষের বিচার বিবেচনার উপরে নির্ভর করবে। অর্থাৎ এরূপ যে পূর্বানুমান সেই পূর্বানুমানের সঠিকতার মাত্রা কিন্তু অধিক, এবং এই ক্ষেত্রে বিশেষজ্ঞগণ যখন বাজার বিশ্লেষণ করে তখন কিন্তু তারা কতিপয় ঐতিহাসিক তথ্য বা তথ্যের উপর ভিত্তি করে কিন্তু পূর্বানুমান করে থাকে। সাধারণত একটি নতুন যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন বছরের যে চাহিদা পূর্বানুমান করা হয় সে পূর্বানুমানের জন্য কিন্তু এই পদ্ধতিটি ব্যবহার করা হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে এটি কিন্তু অবশ্যই মোট কথা হচ্ছে এটি কিন্তু অনেক বেশি অথেন্টিক, এবং অবশ্যই সেটির তোমার সঠিকতার মাত্রা কিন্তু ব্যাপক। এবারে দেখো কালীন সারির কথা যদি চিন্তা করি আমরা, নাম্বার 2তে টাইম সিরিজ মেথড, এটিও কিন্তু কিছুটা সময়ের সাথে সম্পর্কিত। যেমন এটি একটি সহজ পদ্ধতি যার দ্বারা চাহিদার পূর্বানুমান করা হয়, এবং এক্ষেত্রে অতীত তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু পূর্বানুমান করা হয়। অর্থাৎ অতীত চাহিদার
তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করতে হবে, তারপরেই সেটি ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎ চাহিদা সেটি পূর্বানুমান করা হবে। এটা হচ্ছে টাইম সিরিজ মেথডের কথা বলা হচ্ছে। আর একটা কি বলা হলো, ক্যাজুয়াল বা আমরা ক্যাউজাল বলে থাকি সাধারণত, বা ক্যাসিসাল বলে থাকে সাধারণত, ক্যাসিসাল বলে। যে ক্যাসিসাল পদ্ধতি কি বলা হচ্ছে যে এটি কার্যকরণ পদ্ধতি এক ধরনের, বাংলা হচ্ছে কার্যকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে মনে করা হয় যে চাহিদা পূর্বানুমান পরিবেশের নির্দিষ্ট আসলে কতগুলো উপাদান দ্বারা প্রভাবিত হতে পারে, যেমন অর্থনৈতিক অবস্থা, সুদের হার, আয়ের স্তর ইত্যাদি। তো এই পদ্ধতিতে চাহিদা এবং পরিবেশের মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক, সেই আন্তঃসম্পর্কটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করা হয় এবং ভবিষ্যতের চাহিদাকে কোনো পরিবেশগত উপাদান দ্বারা যেন মানে কোন উপাদান দ্বারা সেটা প্রভাবিত করতে পারে তা বিচার বিশ্লেষণ করে প্রমাণমান করা হয়। তাহলে সেক্ষেত্রে কার্যকরণের ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে আসলে এটাতে বিশ্বাস করা হয় যে পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা আসলে প্রভাবিত হচ্ছে, তাহলে কোন কী অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সুদের হার, আয়ের স্তর ইত্যাদি। সেক্ষেত্রে আমরা সেদিকে না গিয়ে, অর্থাৎ এগুলো যেন না করতে পারে, সেক্ষেত্রে সেটা রেমেডি হিসেবে স্টেপ গ্রহণ করতে হয়। 4 নম্বরে অনুকরণের কথা বলছি। এই পদ্ধতিতে ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে অনুকরণ করার চেষ্টা করা হচ্ছে। অনুকরণের কথা যেটা আমরা সিমুলেশন বলে থাকি সাধারণত, অনুকরণ অর্থাৎ সমগোত্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলা কি করছে সেই মোতাবেক কার্যক্রম পরিচালনা করা হয়। এই পদ্ধতি ব্যবহার করে একটি ফার্ম কি করে কালীন সারি বা যেটা টাইম সিরিজ সেটি এবং কার্যকরণ যেটি সেটি এই দুটির আসলে সমন্বিত যে পদ্ধতি একত্রিত করে আসলে কিন্তু এটির একটি মানে উত্তর বা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে, যে কোনো প্রশ্নের উত্তর খোঁজা যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে টাইম সিরিজ এবং যেটা আমরা কেসেস বললাম বা যেটা আমরা কার্যকরণ বলছি, এই দুটির যে সংমিশ্রণ সেটাকে আমরা সাধারণত বলবো সেটি হচ্ছে অনুকরণ পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা 4টি জিনিস সম্পর্কে জানলে। এবারে চলো আমি আরেকটি টপিক তোমাকে দেখাই, বেসিক অ্যাপ্রোচ টু ডিমান্ড ফরকাস্ট। আসলে ডিমান্ড ফরকাস্টের সময় আমাদের কোন কোন জিনিসগুলো তোমার যে ধাপ আমরা বলবো বেসিক যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচগুলো কী কী ডিমান্ড ফরকাস্টের। নাম্বার 1 হচ্ছে কি পূর্বানুমানের, দেখো আন্ডারস্ট্যান্ডিং দ্য অবজেক্টিভস অফ ফরকাস্টিং। অর্থাৎ মানে একটা ফরকাস্ট করতে গেলে ফরকাস্টিংয়ের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো আসলে কেমন হবে সেই বিষয়ে, যেমন কি পরিমাণ পণ্য তৈরি করা হবে, কি পরিমাণ মজুদ রাখা হবে, কি পরিমাণ ফরমায়েশ গ্রহণ করা হবে ইত্যাদি। হ্যাঁ, আবার আমরা যদি 2 নম্বরের দিকে খেয়াল করি তাহলে দেখবো ইন্টিগ্রেট ডিমান্ড প্ল্যানিং অ্যান্ড ফরকাস্টিং থ্রু আউট দ্য সাপ্লাই চেইন। এখানে বলা হচ্ছে যে ডিমান্ড প্ল্যানিংটা থাকবে, অর্থাৎ যেটা আমাদের চাহিদার পরিকল্পনা থাকবে সেটি, এবং যেটা আমরা বলবো ফরকাস্টিং যেটা পূর্বানুমানের যে চাহিদা থাকবে সেটি, সেই দুটিকে কিন্তু একত্রিতকরণ করা হবে। অর্থাৎ আসলে আমরা এভাবে বলতে পারি যে সামর্থ্য সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করতে হবে, আবার উৎপাদন সম্পর্কেও কিন্তু পরিকল্পনা প্রণয়ন করতে হবে, আবার প্রসারমূলক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অর্থাৎ সব কিছুর কিন্তু একটা অ্যাগ্রিগেটেড ভ্যালু থাকবে, একটা ইন্টিগ্রেটেড ভ্যালু থাকবে, অর্থাৎ সবগুলো মিলিয়ে একটা সমন্বিত একীভূত করা হবে, এবং যত রকমের ক্রয় হোক, সেটা বিক্রয় হোক বা সেটি উৎপাদন হোক, যেটাই হোক না কেন সেটি থাকবে। এরপরে দেখো আমরা যদি 3 নম্বরের দিকে খেয়াল করি, বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য আইডেন্টিফাই কাস্টমার সেগমেন্ট। অর্থাৎ আমাদের যে তোমার হচ্ছে যে ভোক্তার যে বিভক্তি, সেই ভোক্তার যে সেগমেন্ট বিভক্তি, সেই বিভক্তিটা কিন্তু অনুধাবন করতে হবে এবং চিহ্নিতকরণ করতে হবে। তারপরের যে বিষয়টি দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বরের দিকে যদি খেয়াল করি, আইডেন্টিফাই মেজর ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্সড। দেখো আইডেন্টিফাই মেজর ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডিমান্ড ফরকাস্ট। অর্থাৎ মৌলিক যে উপাদানগুলো চিহ্নিতকরণ করতে হবে যা আসলে চাহিদার পূর্বানুমানে প্রভাব বিস্তার করতে পারে, এরকম যে উপাদানগুলো রয়েছে সেগুলো, যেমন ধরো চাহিদার হ্রাস বৃদ্ধি বা মৌসুমী ধরনের বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যেতে পারে মৌসুমীর সময়, বা প্রতিযোগীদের বিভিন্ন কার্যক্রম সেটাও বিবেচনা করা যেতে পারে, সব কিছু মিলিয়ে। অর্থাৎ এখানে যেটি চাহিদার পূর্বানুমানে প্রভাব বিস্তার করতে পারে এমন উপাদানগুলো কিন্তু এখানে কনসিডারের বিষয়বস্তু। 5 নম্বরের থেকে যদি খেয়াল করি, ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফরকাস্টিং টেকনিক। অর্থাৎ আমরা বলতেছি যে গ্রহণযোগ্য, অর্থাৎ যেটা ফরকাস্টিং টেকনিক যে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ যেটা একেবারে উপযুক্ত, সেই গ্রহণযোগ্য বা উপযুক্ত পূর্বানুমান কৌশল কিন্তু নির্ধারণ করতে হবে। কেননা একটি গ্রহণযোগ্য পূর্বানুমান কৌশল নির্ধারণের জন্য একটা প্রতিষ্ঠানকে কিন্তু পূর্বানুমানের সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। উক্ত বিষয়গুলো যেমন হচ্ছে এরকম, আমরা যদি বলতে পারি যে ভৌগোলিক অবস্থা কী অবস্থা যাচ্ছে, পণ্যর কী অবস্থা, হ্যাঁ, ক্রেতাদের কী অবস্থা, তারপরে তোমার বিক্রেতা যারা থাকবে তাদের কী অবস্থা, সব কিছু মিলিয়ে। এবং এখানে দেখবো যে কৌশলগুলো আছে, সেই কৌশলে যে 4টা পদ্ধতি আমরা একটু আগে আলোচনা করেছি, যে কোয়ালিটি সেটা হতে পারে, সেটি টাইম সিরিজ হতে পারে, সেটা কাউসাল হতে পারে, সেটা সিমুলেশন হতে পারে, যেটাই হোক না কেন সেই পদ্ধতিটি কিন্তু আমাদের এই তোমার পূর্বানুমানের যে কৌশল নির্ধারণ, সেক্ষেত্রে কিন্তু সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেটিও কিন্তু ধাপ।
এবং ষষ্ঠ ধাপে গিয়ে আমরা কি করি সেটি হচ্ছে ইস্টাবলিশ পারফরমেন্স অ্যান্ড ইরোর মেজার্স ফর দ্য ফরকাস্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সব শেষের যে পর্যায় সেখানে সে পূর্বানুমানের জন্য নির্দিষ্ট পদ্ধতি বা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী কার্য সম্পাদন করতে হবে এবং সম্পাদিত কাজের মধ্যে ভুল ত্রুটি থাকলে তা চিহ্নিত করে সংশোধনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ব্যবহৃত পদ্ধতির মূল্যায়ন করতে হবে। তবে মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করতে হবে নিঃসন্দেহে। এবং তাহলে আমরা দেখলাম যে আসলে যে উপযুক্ত মৌলিক ধাপ আমরা যে একটু আগে বললাম যে আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচিত যে মৌলিক ধাপ সেই মৌলিক ধাপগুলো অ্যানালাইসিস করে বা একটির পর একটি কিন্তু ক্রমান্বয়ে করে আসলেই কিন্তু আমরা একটা ডিমান্ড ফরকাস্ট পেয়ে যাই এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের বিবিএর একজন স্টুডেন্ট হিসেবে এটি জানা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি আমি পরের টপিকসে, সেটি হচ্ছে টাইম সিরিজ ফরকাস্টিং মেথড। আসলে এর একটু ডিটেলস এখানে আলোচনা করার আমি চেষ্টা করেছি। সেটি হচ্ছে দেখো একটি বিষয়, টাইম সিরিজ ফরকাস্টিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্লাইড ডাটা সায়েন্স টেকনিক্স ইন বিজনেস, ফাইন্যান্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড ইনভেন্টরি প্ল্যানিং। শিওর. And forecasting involves taking models fit on historical data and using them to predict future observations. The future is forecast or estimated based on what was already happened. খেয়াল করে দেখো, ভবিষ্যতে সেটাই ঘটে যেটি অতীতে ঘটে যায়। তাহলে অবশ্যই অতীতের যে ঘটে গেছে এটার উপর নির্ভর করেই কিন্তু ভবিষ্যৎটি তৈরি হয়ে থাকে। তাহলে এই জন্যই কিন্তু এই কথাটি এখানে বলা হচ্ছে। এরপরে দেখো, টাইম সিরিজ ফরকাস্টিং ইজ এ টেকনিক ফর দ্য প্রেডিকশন অফ ইভেন্টস থ্রু এ সিকোয়েন্স অফ টাইম। অর্থাৎ টাইম সিরিজের যেই এটা কিন্তু টাইমের সঙ্গে সম্পর্কিত, অ্যান্ড ইট প্রেডিক্টস ফিউচার ইভেন্টস বাই অ্যানালাইজিং the trends of the past on the assumption that future trends will hold similar to historical trends. অবভিয়াসলি, অর্থাৎ পূর্বে যা ঘটে গেছে তার উপর ভিত্তি করেই যে ফিউচারটা উঠবে, অর্থাৎ আমরা বলতে পারি ওই যে আমরা আগে যা ঘটেছে তার উপর ভিত্তি করেই কিন্তু সামনের কার্ভটিও সেভাবেই যাবে। এটি কিন্তু সর্বজন স্বীকৃত এবং এটি কিন্তু এই যে পদ্ধতি সেটি কিন্তু হচ্ছে টাইম সিরিজ ফরকাস্টিং মেথড। অর্থাৎ এখানে কিন্তু তোমরা জানো যে আমরা যখন স্ট্যাটিস্টিক্স করে এসেছি তখন কিন্তু সেখানে টাইম সিরিজ অ্যানালাইসিস ছিল এবং সেখানে দেখবে যে ওখানে মুভিং অ্যাভারেজ ছিল, সেখানে সেমি অ্যাভারেজ ছিল, সেখানে স্ট্রেট লাইন বেসিস ছিল। তো সেক্ষেত্রে ওইখানে দেখা গেছে যে আসলে আগের যেভাবে যায় আমাকে যদি নির্দিষ্ট একটা সালের পরে বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই কার্ভটি কিন্তু সেদিকেই ধাবিত হয়। আসলে এই পদ্ধতিটি হচ্ছে কিন্তু এই টাইম সিরিজ ফরকাস্টিং মেথডের একটি পদ্ধতি। এবং তোমরা জানো যে আমরা এবারে দেখো আমরা একটা সূত্র দেখব, অর্থাৎ টাইম সিরিজ তোমার এখানে দেখো মেজার্স অফ ফরকাস্ট ইরোর কীভাবে কী করা যায়। দেখো প্রথমে যেটি ব্যাখ্যার বিষয় সেটি হচ্ছে মিন স্কোয়ার ইরোর, MSE দিয়ে যেটাকে আমরা প্রকাশ করছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বা আমরা যেটা সাধারণত বলে থাকি গড় বর্গ ভুল এরকম কিছু একটা। এরপরে দেখো এখানকার সূত্র লিখা FT - YT স্কোয়ার ডিভাইডেড বাই N, এটা হচ্ছে কি MSE। এবং MAD আমরা যখন বলছি মিন অ্যাবসোলুট ডেভিয়েশন, তাহলে এই জিনিসটা কিভাবে আসলো, হচ্ছে সামেশন FT - YT ডিভাইডেড বাই N। হ্যাঁ, তাহলে এই যে বিষয়ে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো মিন ফরকাস্ট ইরোর MFE, সেক্ষেত্রেও কিন্তু এরকম একটি বিষয় চলে আসতেছে। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে FT - YT সামেশন সেটি করলেই কিন্তু আমরা পেয়ে যাই এই মিন ফরকাস্ট ইরোর। এবং এখানে দেখো ভেরি অফেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এস্টিমেট হোয়েদার দ্য ফরকাস্ট মেথড হ্যাজ এ সিস্টেমেটিক ইরোর যখন থাকে। For that the present forecast value is always measured than time series value. In this case the mean forecast error is being used, right, MFE. আবার দেখো আমরা যদি উপরেরটার কথা খেয়াল করি, মিন স্কোয়ার এররের কথা যদি খেয়াল করি তাহলে দেখব যে for as much any error is being raised with the square, যে কোনো ধরনের জিনিস হতে পারে। সো দিস ওয়ে হাইলাইটস দ্য সিগনিফিক্যান্ট ইরোর ভ্যালুস অ্যান্ড দিস ফিচার ইজ কোয়াইট significant because forecasting methods
with approximately or approximations of bias are frequently more suitable than the method which gives not only negligible errors but significant. আমরা যদি তারপরের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে MAPE অর্থাৎ মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর, MAPE, সেখানে দেখব ওখানেও একই অবস্থা, অর্থাৎ FT - YT ডিভাইডেড বাই YT, অর্থাৎ এখানে আগেই YT কে দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে এবং তারপরে আমরা N কে দিয়ে ভাগ করছি। এরপরে দেখো দ্য মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর is useful when assessing the forecast error and important factors is not estimated value, and MAPE estimates the size of B মানে bias যেটাকে আমরা বলতেছি BS মানে যেটা আমরা বলে থাকি। and এখানে আরো একটা বিষয় তোমরা খেয়াল করো যে এখানে তারপরে একটা যে বিষয় ট্র্যাকিং যে সিগন্যাল TS বলা হচ্ছে সেক্ষেত্রে সে একই রকম, অর্থাৎ FT - YT ডিভাইডেড বাই MAD, অর্থাৎ MAD যেটা আমরা পেয়েছি 2 নম্বরে সেটি এখানে ভাগ হয়ে যাবে। তো যাই হোক এই বিষয়টি ছিল ম্যাথমেটিক্যাল টার্মের বিষয় অর্থাৎ ফরকাস্ট এরর। এরপরের যে বিষয় সেটি হচ্ছে আমাদের দ্য রোল অফ IT ফরকাস্টিং। আমরা দেখতে পাচ্ছি যে রোল অফ IT ফরকাস্টিং এখানকার বিষয়বস্তুটা আমরা দেখব। এখানে বিষয়টা কেমন, দ্য রোল অফ IT ইন ফরকাস্টিং, অর্থাৎ আমরা যদি বলি যে পূর্বানুমানের সময় আসলে কোন কোন বিষয়গুলো পূর্বানুমানের সময় খুব বেশি খেয়াল করতে হয় বা কোন কোন জিনিসগুলো আসলে ভূমিকা পালন করে এবং সেটিতে আসলে আইটির ভূমিকা আসলে কতটুকু আমরা সেটিও দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো যে এখানে আমরা যদি চিন্তা করি যে আসলে ফরকাস্ট করার প্রথম শর্তই হচ্ছে তোমাকে তথ্য সংগ্রহ করতে হবে, আর তথ্য সংগ্রহ করার বর্তমানের সবচেয়ে ভালো উপায় হচ্ছে অবশ্যই সেটি টেকনোলজির সাহায্যে তোমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, দ্যাট মিন আইটি। তাহলে তথ্য প্রযুক্তির যে ব্যবহার সেটি যে আসলে ফরকাস্টিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি আমরা এক বাক্যেই বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আসলে কি ভাবে আমাদের আইটিটা আমাদেরকে হেল্প করে এই পূর্বানুমানের ক্ষেত্রে। নাম্বার 1, কমার্শিয়াল ডিমান্ড প্ল্যানিং। এখানে যখন বাণিজ্যিক চাহিদার কথা চিন্তা করা হবে তখনকার সময়ে যে প্ল্যানিংটা আমরা সাধারণত মেক করে থাকি, সেক্ষেত্রে কিন্তু সেই প্ল্যানিংয়ের জন্য অবশ্যই আমাদেরকে সেই আইটিটা দিতে হবে। এরপরের যে বিষয় দেখো ডাটা অ্যানালাইসিস করা, অর্থাৎ তথ্যের যে বিশ্লেষণ করা, সেই তথ্যের বিশ্লেষণের সময়ে অবশ্যই তথ্য প্রযুক্তির কল্যাণে কিন্তু বিভিন্ন উৎস থেকে তথ্য কালেক্ট করতে হবে, দেন সেগুলোকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 3তে যদি আমরা চিন্তা করি কমিউনিকেশন অ্যামাং ভেরিয়াস পার্টিস, বিভিন্ন পার্টির থেকে আমাদের কি করতে হবে, কমিউনিকেশন কিন্তু বিল্ড আপ করতে হবে। ইন্টারন্যাশনাল ডিমান্ড, আন্তর্জাতিক চাহিদার কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ এখানে আমরা যদি চিন্তা করি তথ্য প্রযুক্তির যে সহায়তায় সেই আন্তর্জাতিক বাজারের চাহিদা সম্পর্কে কিন্তু জানা যায় এবং যার ফলে কিন্তু প্রতিষ্ঠানের জন্য সরবরাহের যে পূর্বানুমান সেই পূর্বানুমানটা কিন্তু করা সহজ হয় এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু সম্ভব হয় বা খুব বেশি সহজ হয়। এরপরে দেখো ইন্টারনাল ডিমান্ডের কথা আমরা যদি চিন্তা করি সেম ঘটনা, একটু আগে যেটা এক্সটার্নাল ডিমান্ড বললাম একটু পরে সেটি বলছে ইন্টারনাল ডিমান্ড, অর্থাৎ তথ্য সংগ্রহের মাধ্যমে অর্থাৎ আইটির মাধ্যমে কিন্তু আমাদের দেশের যে লোকজন সেই ক্রেতাদের কিন্তু চাহিদা রুচি এবং পছন্দ অপছন্দ সবকিছু বিবেচনা করেই কিন্তু আমাদের এখানকার ডিমান্ডটা জানা সম্ভবপর হয় এবং তারপরেই কিন্তু আসলে পূর্বানুমান করতে হয়, বিধায় অবশ্যই এক্ষেত্রেও কিন্তু আইটি আমাদেরকে হেল্প করে। এরপরে দেখো রেসপন্ড কুইকলি, নিঃসন্দেহে যে দ্রুত সাড়াদান পদ্ধতির সময় কিন্তু অবশ্যই কুইকলি রেসপন্সের ক্ষেত্রেও কিন্তু আইটি অনেক বেশি হেল্প করে থাকে। আরেকটি বিষয় দেখো যে সবশেষে যেটা লেখা সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ পটেনশিয়াল চেঞ্জেস ইন প্রাইস অন ডিমান্ড। যখন চাহিদার তথ্য প্রযুক্তির যে সহায়তা সেই সহায়তায় কিন্তু দেখা যাবে যে আমাদের যে ক্রেতাদের চাহিদা সেই চাহিদা এবং পছন্দের উপরে কিন্তু মূল্য পরিবর্তনের প্রভাব এটি কিন্তু খুব দ্রুত কিন্তু জানা যাবে, ফলে ভবিষ্যতের যে চাহিদা সেই চাহিদার কিন্তু একটা গ্রহণযোগ্য পূর্বানুমান করা কিন্তু সম্ভবপর হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থী এটি ছিল আমাদের এই দ্য রোল অফ আইটি ইন ফরকাস্টিং এই টপিক্সের আলোচনা। আমরা এবারে যাব আরেকটি টপিক্সে, সেটি হচ্ছে এরকম ফরকাস্টিং ইন প্র্যাকটিস। আসলে ফরকাস্টিং ইন প্র্যাকটিস অর্থাৎ পূর্বানুমানের যে অনুশীলন সেই অনুশীলনটা আসলে কেমন বা সেখানে আসলে কি বিষয়াদি ব্যাখ্যা করা হয়েছে আমরা একটু দেখব। দেখো শুরুতেই যেটি বিষয়টি এসছে আসলে পূর্বানুমানের তৈরিতে আসলে সহায়তা, যেমন পূর্বানুমান করার ক্ষেত্রে কিন্তু দেখবে তোমরা যে সরবরাহ শিকলের বিভিন্ন পক্ষগুলোর মধ্যে কিন্তু সহযোগিতা নেওয়া হয় এবং নেওয়া হলে কিন্তু সেক্ষেত্রে কার্যকরী একটা পূর্বানুমান করা কিন্তু সম্ভবপর হয়।
তবে তোমরা দেখবে যে সহযোগিতামূলক যে পূর্বানুমান, সেই পূর্বানুমানটা কিন্তু সৃষ্টি করতে হলে এতে সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করতে হয় নিঃসন্দেহে, এবং তাতে কিন্তু বিভিন্ন পক্ষগুলোর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয় এবং তথ্যের আদান প্রদানের কিন্তু গতিশীলতা বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। এতে করে যদিও কিন্তু খরচটা তুলনামূলকভাবে একটু বেশি সম্ভাবনা থাকে, তথাপিও কিন্তু সরবরাহ শিকলের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে কিন্তু মুনাফাটাও বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পূর্বানুমান তৈরিতে যদি সেক্ষেত্রে সহযোগিতাকে নিয়ে আসা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারছি। পরের যে টপিক সেটি হচ্ছে দেখো, শেয়ার অনলি দ্য ডেট দ্যাট ট্রুলি প্রোভাইড ভ্যালু। এখানে দেখো যে সরবরাহ শিকল আসলে মানে কেবল তথ্যের আদান প্রদান করা যায়, প্রকৃত মূল্য তোমার হচ্ছে যে বহন করে, এরকম কিছু একটা। অর্থাৎ মনে করো এরকম বিষয়টা আমি আরো বেশি ক্লিয়ার করি তোমাদেরকে, তাহলে বুঝবে তোমরা যে সরবরাহ শিকল ব্যবস্থাপনাটা আসলে কোথায় কাজ করে। আমরা যদি বলি যে সরবরাহ শিকল ব্যবস্থাপনাটা আসলে কোথায় কাজ করে, তার উপর আসলে কিন্তু তথ্যের মূল্য নির্ভর করে। কিন্তু যদি আমরা এরকম চিন্তা করি যে একজন খুচরা ব্যবসায়ী তার নির্দিষ্ট যে তোমার হচ্ছে যে তারিখে কিন্তু সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ কিন্তু জানতে পায়, যদি জানতে পারে, তাহলে কিন্তু তার জন্য তার কার্য যে সম্পাদনের যে পরিমাপ, সেটি কিন্তু তার করা কিন্তু তার জন্য সহজ হবে। আবার উৎপাদন যারা করবে, সেই উৎপাদনকারীরা কিন্তু কাঁচামাল সরবরাহকারীর নিকট থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে যায়, তো উৎপাদনের পরে সেটা বন্টনকারীর নিকট বিক্রয় করে, এবং বন্টনকারী আবার কি করে, সেটি খুচরা ব্যবসায়ীর কাছে সেটিকে বিক্রয় করে। তাহলে একজন উৎপাদনকারী নিকট বন্টনকারী এবং খুচরা ব্যবসায়ীর সকল কার্যক্রম কিন্তু জানা খুব বেশি জরুরি হয়ে পড়ে। কিন্তু সেক্ষেত্রে দেখো, যখন একজন সেক্ষেত্রে মানে তার জন্য জরুরি বিষয় বিভিন্ন স্তরে কিন্তু সমষ্টিগতভাবে যে চাহিদার পরিমাণ কত হতে পারে সেটি কিন্তু জানতে পারা। তাহলে সেক্ষেত্রে সেই তথ্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পূর্বানুমানের একটা অনুশীলন প্রয়োজন, এবং এর ফলে কিন্তু ক্রেতাদের মূল্য সেটি কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে, কেননা ক্রেতাদের কাছ থেকে কিন্তু তথ্যটি সেই উৎপাদনকারীর নিকট পৌঁছাবে। আমরা যদি 3 নম্বরের দিকে খেয়াল করি, তাহলে দেখব 3 নম্বরে যে চাহিদা এবং বিক্রির মধ্যে পার্থক্য নিশ্চিত করা। অর্থাৎ এখানে বলা হচ্ছে দেখো, বি শিওর টু ডিস্টিংগুইশ বিটুইন ডিমান্ড অ্যান্ড সেলস। অর্থাৎ আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলো ঐতিহাসিক চাহিদা এবং তোমার হচ্ছে ঐতিহাসিক যে বিক্রয়ের যে ব্যাপারে একটা ভুল করে। সেটি কেমন? আসলে প্রকৃত চাহিদা জানার জন্য কিন্তু মজুদ কার্য যার প্রতিযোগীদের কার্যক্রম, মূল্য এবং প্রসারের অভাবে কিন্তু অপূরণযোগ্য চাহিদার মধ্যে তোমার হচ্ছে সমন্বয় করতে হবে। তো সেই জিনিসটা তারা মানে একটা প্রতিষ্ঠান করে না। তখন কি হয়, পূর্বানুমানের যে তোমার হচ্ছে ব্যর্থতার ফলাফল, সেটি কিন্তু কি হবে, বর্তমানের যে বাস্তবতা সেটিকে কিন্তু উপস্থাপন করে না। তাহলে এটিও কিন্তু একটা বিপদ। অর্থাৎ গতবারে কি হয়েছিল সেটি যদি আমি ঠিকঠাক মতো উপস্থাপন না করি, তাহলে সেটিও কিন্তু আমার ভবিষ্যতের যে পরিকল্পনা গ্রহণ করা বা ভবিষ্যতের যে পূর্বানুমান করা, সেটির ক্ষেত্রেও কিন্তু এটি অনেক বেশি হ্যাম্পার করতে পারে। তাহলে আমরা দেখলাম যে আসলে এই যে পূর্বানুমানের যে অনুশীলন সেটি, এবং আমরা এটা বলতেই পারি যে আসলে উপরোক্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেই আলোচনাগুলোর প্রেক্ষিতে যদি আমরা পূর্বানুমানের একটা অনুশীলন করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই পূর্বানুমানটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু অবশ্যই একটা কার্যকরী ভূমিকা পালন করবে, এবং অবশ্যই সেটি প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটি অবশ্যই অর্জনে সাহায্য করবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। দেখবা যে আরও একটি বিষয় যদি আমরা একটু তোমাদেরকে হিন্ট দিই, তাহলে দেখবা যে এই যে পূর্বানুমান করছি, এই পূর্বানুমানের ক্ষেত্রেও কিন্তু দেখবে যে আমাদের এই ঝুঁকি ব্যবস্থাপনার বিষয় কিন্তু চলে আসে। কেননা যখনই ভবিষ্যতের কোনো কিছু নিয়ে কথা হবে, তখনই কিন্তু সেখানে ঝুঁকি আসবে, সেখানেই কিন্তু অনিশ্চয়তা আসবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঝুঁকি ব্যবস্থাপনার কিন্তু ভূমিকা অনেক, এবং এখানে আমরা এই পূর্বানুমান কি সেক্ষেত্রে লক্ষ্য করলাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখবে যে আমরা কিন্তু আজকের ছিলাম হচ্ছে 6ষ্ঠ চ্যাপ্টারে। তোমরা যদি দেখো বা তোমাদেরকে আমি একটু মনে করিয়ে দিই যে আসলে আমরা কিন্তু আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিলাম 7ম অধ্যায়ে, সেখানে কিন্তু ছিল বিজনেস ফরকাস্টিং, সেখানে ছিল ডিমান্ড ফরকাস্টিং, সেখানে ছিল
রোল অফ ফরকাস্টিং ইন সাপ্লাই চেইন, অর্থাৎ সাপ্লাই চেইনে আসলে ফরকাস্টিংয়ের ভূমিকাটা কতটুকু, একটি ছিল ফরকাস্টিংয়ের আসলে বৈশিষ্ট্য কতটুকু সেটি, এবং ফরকাস্টিংয়ের আসলে উপাদান, অর্থাৎ কোন কোন জিনিসগুলো ফরকাস্ট করতে হয় বা কী কী করতে হবে সেই জিনিসগুলো। আরেকটি ছিল ফরকাস্টিংয়ের যে পদ্ধতি বা অনেক সময় প্রকারভেদ বলা হয় সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। হ্যাঁ, এরপরে আলোচনা করেছি ডিমান্ড ফরকাস্টিংয়ের যে প্রসেস বা বেসিক যে অ্যাপ্রোচ বা দ্য হাব বা প্রক্রিয়া সেটি। এরপর আমরা দেখেছি যে টাইম সিরিজ ফরকাস্টিং মেথড, এবং টাইম সিরিজ আমরা দেখেছি যে সেক্ষেত্রে কিছু সূত্রের প্রয়োগ টাইম সিরিজ এর মধ্যে, এবং আমরা ফরকাস্টিংয়ের যে আইটির যে রোল সেই আইটির রোলও এখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, এবং সবশেষে দেখালাম যে আসলে আমাদের কোথায় কোথায় আসলে ফরকাস্টিংয়ের প্র্যাকটিস দেখানো হয় সেখানে। এবং তোমরা আজকের এই অনলাইন ক্লাস থেকে আমি এখনই বিদায় নেব, এবং তোমরা যারা যারা আজকের এই অনলাইন ক্লাসটি উপভোগ করে দেও তোমাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ক্লাসের আবারও তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।